সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। কাল তুই আমার পার্কিং এ রেখে কই গিয়েছিলি সেটা আগে বল। আশা বেচারি এসে বসারও সুযোগ পেল না। তাসফির কথায় থতমত খেল। সত্যিটা বলবে কি বলবে না, বেচারি তাই নিয়েই কনফিউজড। নিস্তব্ধ স্যার তো তাকে বিষয়টা গোপন রাখতে বলেছিল, এখন কি বলবে? সে আরও ভেবেছিল নিস্তব্ধ স্যার তাসফির সাথে কাল কিছু করেছে বা বলেছে কিনা তা শুনবে, কিন্তু এখন তো অন্য কেস। আশা আমতা আমতা করে বলল, আসলে আমি তোকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, তারপর নিস্তব্ধ স্যার এসে বলল এখনো কলেজে কি, বাসায় যাও বলে ধমকে ধমকে পাঠিয়ে দিল। আশার কথা তাসফির এক ফোঁটাও বিশ্বাস হলো না। সে বুঝতে পারল পাখির বাসা এই মুহূর্তে তাকে একদম ঠপ দিল। তাসফি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাই স্যার বলল আর তুই আমায় ফেলে চলে গেলি, যেখানে কিনা আমার তোর বাসা যাওয়ার কথা ছিল। এতটা অপদার্থ তুই যে স্যার বললো আর তুই অমনি সুরসুর করে চলে এলি। হ্যাঁ, আশা বুঝতে পারো বুদ্ধিমান মানুষের নিকট মিথ্যা বলাও আরেক ধরনের ঝামেলা। তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিভাবে জানো। আশা তবু উপায় না পেয়ে মাথা নাড়ল। আরাধ্য আর সৌনিধি এসে পড়ায় তাসফি তাকে আর কোনো প্রশ্ন করল না। চোখ দিয়ে খেয়ে ফেলবো টাইপ লুক দিল, যেন তার চোখের ভাষাই বলে দিল তাকে আমি পরে দেখে নিব। পাখির বাসা। ক্লাস শেষে তাসফি ওদের তিনজনকে হাঁটিয়ে নিয়ে চলতে লাগলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা অবাক হয়ে প্রশ্ন করল, আরে ভাই যাচ্ছিটা কই সেটা তো বল। তাসফি টেরি স্মাইল দিয়ে বলল, কেন তোদের না ট্রিট চাই? হাজব্যান্ডের ছবি দেখবি বলে পাগল বানিয়ে ফেলেছিলি, ট্রিট চাই চাই করে মাথা নষ্ট করে দিচ্ছিলি। দেখ কি সৌভাগ্য, তোদের বর মহাশয় তোদের নিজ থেকে ট্রিট দিতে চেয়েছে, আর বাহ, সে কোনোদিন আমায় ট্রিট দিল না, অথচ তোদের ট্রিট দেবে। অবাক কাণ্ড, কি সৌভাগ্য তোদের। রাস্তার মাঝে ওরা হাঁটা থামিয়ে চিল্লিয়ে উঠল, যেন কত বড় কিছু পেয়ে গেছে। আস্তে ভাই, এটা রাস্তা, আস্তে। আশা উৎফুল্ল চিত্তে বলল, তোর তোর আসতে তুই ভাবতে পারছিস এতদিনে তবে আমাদের তোমার স্বামীকে দেখার সৌভাগ্য হবে। এই তোর উনি কি সত্যি সত্যি আসবে নাকি? তাসফি মাথা নাড়ল। আরাধ্য ভ্রু কুচকে কাঁদো কাঁদো স্বরে বলল, এই সত্যি তোর পর বর্ণনার মতো কুচ নয় তো? তাসফি শয়তানি হেসে বলল, আসলেই দেখতে পাবি। ওরা রেস্টুরেন্টের সামনে এসে দেখলো সেখানে নোটিশ টানানো আগামী 2 ঘন্টা রেস্টুরেন্ট বন্ধ। সৌনিধি সতর্ক করে বলল। তাসফি চিন্তিত কণ্ঠে বলল, না তো, এটার নামই তো বললো। ওরা সামনে এগোতে গেলে রেস্টুরেন্টের ভেতর থেকে 2 জন ওয়েটার বেরিয়ে এসে তাসফিকে বলল, ম্যাম আপনারা ভিতরে গিয়ে বসুন, স্যার কিছুক্ষণের পরেই আসবেন। তাসফি শিওর হওয়ার জন্য বলল, আমাকে চেনেন? 2 জনের মাঝে একজন বলল, জি ম্যাম, আপনার ছবি স্যার আমাদেরকে দেখিয়েছেন। তাসফি সহ ওরা অবাক হয়ে ভেতরে গিয়ে বসল। আশা বলল, কি ব্যাপার বলতো তাসফি, এসব কি? তোর বর আবার কোনো কিডন্যাপার নয় তো? তাসফি ধমক দিয়ে বলল, চুপ থাক, ফালতু কথা বলবি না একদম। আশা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, যে জামাইয়ের নামে বললাম তোমার লেগে গেল তাই না? ওরা প্রায় 10 মিনিট ধরে বসে রইল, অথচ তাসফির বর মহাশয়ের আশার নাম গন্ধ নেই। আশা ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো, তোর বর মহাশয় কি আদতেও আসবে নাকি আমাদের দেখি ভয় পালালো? হ্যাঁ, তাসফিরও এবার চিন্তা হচ্ছে লোকটা এখনো আসছে না কেন। কেমন আছেন শালি সাহেবাগন? তখনই হঠাৎ পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তাসফির মুখে হাসি ফুটল। আশা আর স্বনিধি আরাধ্য চমকে পেছনে তাকালো। আগন্তুককে দেখে ওরা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল। কোথাও নিঃশব্দে অদৃশ্য বজ্রপাত হলো বুঝি। আশা ওরা একবার আগন্তুকের দিকে তাকাচ্ছে তো একবার তাসফির দিকে। এই মুহূর্তে ঠিক কি রিয়াকশন দেবে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আশা তাসফির পানে তাকিয়ে ইশারায় মুখ ভার করে জানতে চাইল, এটাই তোর হাজব্যান্ড নাকি রে বোন? তাসফি কাঁচুমাচু ভঙ্গিতে মাথা নাড়ল। তার খুব অস্বস্তি হচ্ছে। এর মাঝে আরাধ্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার না একটা কাজ আছে, আসছি। নিস্তব্ধতার ঘাড়ে থাবা বসিয়ে টেনে এনে আবারও জায়গায় বসিয়ে বলল, কোথায় যাচ্ছেন শালাবাবু? এতদিন আমার মিসেসকে তো ট্রিট করে পাগল করে দিচ্ছিলেন। ট্রিট দিতেই তো এত কষ্ট করে আসা, ট্রিট না দিয়ে কি করে পাঠায় বলেন তো? ওয়েটার ওয়েটার।
একজন ওয়েটার দৌড়ে আসলো, নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, এবার যা যা করবে সব নিয়ে আসুন, কুইক। এরপর নিস্তব্ধ শার্টের হাতা ফোল্ড করতে করতে তাসফির পাশে বসে পড়ল, কোনো জড়তা ব্যতীত। আশা, সৌনিধি আর আরাধ্য যেন তাসফিকে পারে নাই এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। এত হ্যান্ডসাম বর্গে মেয়েটা বলে কিনা চেহারা খারাপ, কুমড়ো পটাশের মতো, কয়লার মতো কালো, তার উপর শেষে কিনা নিস্তব্ধ স্যার। আর তাদের কাছে এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছে। আশ্চর্য, আশ্চর্য। ওরা নিজেদের সামনে নিল, স্যারের সামনে তো তাসফিকে কিছুই বলতে পারছে না, তবে একা পা তখন দেখাবে মজা। এখন খাবারের ট্রিপটা আপাতত লুফে নেওয়া যাক। আশা মনে মনে শয়তানি হেসে বলল, আজ আপনাকে ফতুর বানিয়ে ছাড়বো স্যার। ও সরি দুলা ভাই। আশা ওরা একের পর এক অর্ডার দিয়েই যাচ্ছে। নিস্তব্ধ ওদের অবাক করে দিয়ে বলল, ওয়েটার, আপনি এক কাজ করুন, রেস্টুরেন্টে যত ধরনের রেসিপি আছে সব তৈরি করে নিয়ে আসুন। আর তোমাদের খাবার কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগবে? ওরা নিস্তব্ধর কাজে কর্মে হতবাক হয়ে তাকালো। আশা খানিকটা আমতা আমতা করে বলল, 1 ঘন্টা লাগতে পারে। পাশে আরাধ্যকে খোঁচা মেরে বলল, কিরে বল। আরাধ্য বলল, হ্যাঁ হ্যাঁ ওই। ওকে ওয়েটার, আপনি এক কাজ করুন, বাইরে যে নোটিশ দাঁড়িয়ে দিয়েছিলেন তাতে আরও 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে আসুন। আমার শালি শালাটা আজ মন প্রাণ ভরে খাবে, যেন সারা জীবন এই ভোজনের কথা তার অন্তরে স্মরণ করে রাখে। ওয়েটার লোকটা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে চলে গেল। নিস্তব্ধর হঠাৎ হঠাৎ আগমন হলেই তারা ভয় থাকে। কাজে ভুল দেখলে রামধমক খাবে তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ কিছু খেলো না, সে ফোন স্ক্রল করতে ব্যস্ত। তাসফি কেমন নাম না জানা জড়তায় খেতে পারছে না। নিস্তব্ধ ফোনের দিকেই চোখ রেখে বলল, মাই মিসেস, আপনি খাচ্ছেন না কেন? রেস্টুরেন্টের খাবার পছন্দ হয়নি? তাসফি থতমত খেয়ে বলল, কই কই খাচ্ছি তো। আশা, স্বনিধি, আরাধ্য আর চোখে সব দেখছে। এত দ্রুত খাচ্ছে তারা, যেন বাঘের গুহা থেকে যত দ্রুত পারা যায় তারা পালাতে পারলেই বাঁচে। ভেবেছিল নিস্তব্ধ স্যারকে ফতুর করবে, কিন্তু এখন তো নিজেদের পেটের অবস্থাই খারাপ, আর পারছে না। পেট এবার ফেটেই যাবে। তারা তো ভুলে গিয়েছিল নিস্তব্ধ স্যার তাদের থেকে 2 কাঠি উপরে। ওরা 3 জন ঠাস করে উঠে দাঁড়ালো। নিস্তব্ধ কৌতুক করে বলল, কি ব্যাপার, আপনাদের খাওয়া শেষ বুঝে? ওরা জোরে জোরে মাথা নাড়ল। কিন্তু খাবার তো ধরাই রয়েছে, কি খেলেন? আশা আহাজারি করে বলল, আর সম্ভব নয় স্যার, থুকু দুলা ভাই, আজ বরং আমরা আসি। হ্যাঁ তাসফি, আমরা যাচ্ছি, টাটা। ওরা বেরিয়ে গেল। নিস্তব্ধ ওদের কাণ্ড দেখে গা দুলিয়ে হাসল। তাসফি রাগী চোখে তাকিয়ে বলল, এমন করলেন কেন ওদের সঙ্গে? নিস্তব্ধ অবাক চোখে চেয়ে বলল, আমি কি করলাম? ওরা তো ট্রিট চেয়েছিল। এত কিছু এমনি অর্ডার করলেন, এতগুলো টাকা নষ্ট হলো না? কিছু তো খেলো না ওরা, শুধু শুধু খাবারগুলো নষ্ট হলো। শুধু শুধুই ঝামেলা করলেন আপনি। ওরা যা খেতো খেতো। নো ম্যাডাম, এই রেস্টুরেন্টটা আপনার হাজব্যান্ডের করা। ফার্ম হাউস তৈরি করে পেয়েছেন টাকার উৎস এই রেস্টুরেন্ট, বুঝলেন? কারো হৃৎপিণ্ড কিডনি বিক্রি করার টাকা নয়। তাসফি থতমত খেলো, কাশি উঠে গেল তার। নিস্তব্ধ মাথায় হাত বুলিয়ে বলল, আর কে বললো খাবারগুলো নষ্ট হবে? ওগুলো এখন বস্তিতে যাবে, চলুন আমার সঙ্গে। তাসফি অবাক চোখে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ নিজের গাড়ি এসে থামালো তাদের কলেজ থেকে কিছুটা দূরে। ইশারায় সে তাসফিকে নামতে বলল। তাসফি গাড়ি থেকে নেমে অবাক হয়ে দেখল। করুণ দৃষ্টিতে সে চারপাশটা দেখতে লাগলো। জায়গাটা বস্তির মতো, পরপর ঘর বাড়ি লাইন ধরে সাজানো। গৃহস্থদের মতো তাদের ঘরগুলোর সামনে কোনো জায়গা বা দীর্ঘ ফাঁকা উঠান নেই। চারপাশে কিছু কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ দৌড়াচ্ছে, কেউ কেউ খেলছে। মধ্যবয়স্কের নারী পুরুষ তাদের নিত্যদিনের কর্মে ব্যস্ত। সময়টা তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ঘড়িতে টিক টিক করে সময় জানান দিচ্ছে 4টা অলরেডি পেরিয়ে গেছে। নিস্তব্ধর সঙ্গে নতুন যাত্রা শুরু হতেই তাসফি যেন সব নতুন নতুন পরিস্থিতি ঘটনার সাক্ষী হচ্ছে, সঙ্গে নিজের চোখে সব অবলোকন করছে। চারিদিকে সব তার নতুনত্বের অস্তিত্ব ছোঁয়া, যা আগে কখনো সে এভাবে চক্ষু দর্শন করেনি। নিস্তব্ধ হাতের ইশারায় সব বাচ্চাদের কাছে ডাকল। নিস্তব্ধকে তাদের চোখে পড়তেই ডাক্তার আঙ্কেল বলে বলে সবাই ছুটে আসলো। তাসফি অবাক হয়ে প্রশ্ন করল, ওরা আপনাকে চেনে? নিস্তব্ধ মুচকি হেসে জবাব দিল, দেশে আসার পর
এখানে আমার মাসে কয়েকবারই আসা হয়, ব্যাস। ওরাও চিনে গেল। আজ আমার মিসেসকে ওদের সঙ্গে পরিচয় করাতে আনলাম। তো কেমন লাগছে মিসেস? ব্যাপারটা দারুণ না? তাসফির মনের কোণে লজ্জারা এসে উঁকি মারো, মুচকি হেসে মাথা নিচু করে ঘাড় কাত করে বোঝালো। নিস্তব্ধ বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলল, বাচ্চারা শান্ত হও। আজ তোমাদের ডাক্তার আঙ্কেলের একমাত্র বয়স সময়। আজ তোমাদের আন্টির জন্য তাসফি অপলক চেয়ে চোখে চেয়ে রইল তার প্রাণ পুরুষের হাসি খুশি মুখের দিকে। যেই লোকটা বউ বলে মানবে না বলে এত কাহিনী করলো, আজ সেই কত সহজে এদের কাছে তাকে নিজের বউ বলে পরিচয় দিচ্ছে। সত্যি সময় পরিবর্তনশীল, কার ভাগ্যের চাকা ঘুরে কোথায় মোড় নেবে বলা যে বড্ড মুশকিল। যার উৎকৃষ্ট উদাহরণ সে নিজে। নিস্তব্ধ ডাকে তাসফি ভাবনাচ্যুত হলো, বলল, কি হলো বউ? প্যাকেটগুলো ধরো, ওদের দাও। কি ভাবছো? তাসফি অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখের কোণে জমা হালকা জলকণা খুব সন্তর্পণে আঙুলের সাহায্যে মুছে ফেলল। নিস্তব্ধর দিকে ফিরে হাসি মুখে বলল, কই দিন দিন, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। নিস্তব্ধ প্যাকেটগুলো তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি এক এক করে হাসি মুখে ওদের সেগুলো দিতে লাগলো। খাবার পেয়ে তাদের মুখে সে কি আনন্দ! এসব ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মাঝে কেমন অন্যরকম আনন্দ অনুভব হয়। বাচ্চাগুলো খাবার পেয়েই ছুট লাগিয়েছে পুনরায়। তাসফি চমকে পেছনে তাকিয়ে দেখতে পেল একটা টিনের ঘরের দরজায় এক বুড়িমা লাঠি ভর দিয়ে বসে আছে। তিনি ডাকলেন বোধহয়। তাসফি নিস্তব্ধর দিকে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। নিস্তব্ধ মুচকি হেসে বলল, চলো, এনাকে আমি ছেড়ে ওনার অপারেশন করেছিলাম। বৃদ্ধা এখনো ভারী মজবুত। এখানে এলে ওনার সঙ্গে দেখা করে যায়। তাসফি ঠাট্টার ছলে বলল, কি করে বুঝলেন মজবুত? আপনি কি ধরে রেখেছেন? নিস্তব্ধ তাসফির কপালে দুই আঙ্গুলের সহিত টোকা মেরে বলল, আপনি কিন্তু দিন দিন বড্ড দুষ্ট হচ্ছেন। এভাবে করলেই হতো। আপনার উত্তর জানিয়ে দিই, এই নিস্তব্ধ ইয়াসারের তো আর বৌবাতি তো অন্য কোনো নারীকে ছোঁয়া হলো না। খুব খারাপ ব্যাপারটা, তাই না বলুন? তাসফি চোখ গরম করে তাকালো। লোকটা কি করে বুঝলো তার অভিসন্ধি? সে তো কথাকে কাটছাট করে প্রশ্ন করেছিল। নিস্তব্ধ গা দুলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতেই নিস্তব্ধ বৃদ্ধার সামনে বরাবর সিঁড়িতে বসে পড়ল। বৃদ্ধা তাসফির হাত টেনে তাকে পাশে বসিয়ে দিল। বাহ, সত্যি এখনো বুড়ি গায়ে বড্ড জোর। নিস্তব্ধ হাসি মুখে বলল, কি খবর তোমার দাদি? বৃদ্ধা লাঠি দিয়ে তাসফিকে খোঁচা মেরে দেখিয়ে বলল। তাসফি লজ্জা পাচ্ছে ভীষণ। এরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। নিস্তব্ধর সঙ্গে বৃদ্ধাও হাসছে গা দুলিয়ে। বৃদ্ধা আবারও বলল, তাসফি লজ্জায় মাথা নিচু করে নিল। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর রিয়াকশন দেখছে আর মিটিমিটি হাসছে। প্রেয়সী নাস্তানাবুদ মুখখানা দেখতে আজকাল তার মাঝে আনন্দ অনুভূতিরা ঘিরে ধরে। বৃদ্ধা হাঁক ছেড়ে তার ছেলের বউকে ডাকল। কথার মাঝেই বৃদ্ধার ছেলের বউ বাটিতে করে নাড়ু মুড়ি শরবত বাতাসা নিয়ে এলো। তাসফি তা দেখে বলল, এগুলোর কি দরকার ছিল দাদি? আমরা খানিকক্ষণ আগেই খেয়ে এসেছি। বৃদ্ধা তাসফির মাথায় হাত বুলিয়ে বলল। নিস্তব্ধ তার তাসফি কিছু কিছু খেল। তাসফি নাড়ুটা মুখে দিয়ে বড্ড ভালো লাগলো। শেষ কবে মায়ের হাতের বানানো নাড়ু খেয়েছিল মনেও নেই, স্বাদও স্মরণে নেই। দীর্ঘশ্বাস ফেলল তাসফি। বৃদ্ধা ও বাচ্চাদের থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠল। বৃদ্ধা হেসে বলল, তাসফি মাথা নাড়ল। সকাল থেকে আজকের দিনটা তার ভীষণ ভালো কাটছে। বাবা গত বছরের পর এত সুন্দর সে কোন দিনটি উপভোগ করেছে জানে না। ভালোবাসার মানুষটা পাশে থাকলে বুঝি সবকিছু এমন সুন্দর লাগে। অদ্ভুত ভালো লাগে। তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ সামনে তাকিয়ে দুষ্টুমির ছলে বলল, কি ব্যাপার? মনে হচ্ছে আপনার ডাক্তার সাহেবের চেহারার মাথা যে বেড়ে গেছে। হ্যাঁ? তাসফি আন মনেই মাথা নাড়ল। তা দেখে নিস্তব্ধ ঠোঁট টিপে হাসল। নিজের ভুল বুঝতে পেরে তাসফি আমতা আমতা করে সামনে তাকালো। কথা ঘোরানোর চেষ্টা করে তাসফি অন্য কিছু বলতে লাগলো। তাসফি বলল,
কি মিষ্টি ওদের ব্যবহার দেখেছেন? ইস, আমি এখানে আবারও আসবো, বুঝেছেন? প্রেয়সীর কথন নিস্তব্ধ মন দিয়ে শুনেছে। তাসফি আবারও বলল, আমাদের যখন বেবি হবে তাকে ওদের সঙ্গে খেলতে দেব। কি দারুণ না ব্যাপারটা, বলুন? নিস্তব্ধ ঠোঁট টিপে হেসে বলল, ভীষণ দারুণ। আমার ওয়াইফ যেহেতু আমার থেকে এক ধাপ এগিয়ে, তাই প্রসেসটা দেখছে দ্রুত শুরু করতে হবে। কি বলেন? একটা পিরিয়ড ক্লোজের লাস্ট ডেট কবে বলুন তো? তাসফি ড্যাব ড্যাব করে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল। কথার সারাংশ যখন বুঝতে পারলো একটু আগে ঘোরের বসে সে আবারও কত বড় বোকামি করেছে, মুহূর্তেই সে মুখে হাত দিয়ে ঢেকে পাশে ঘুরে গেল। ইস তাসফি, তুই দিন দিন বড্ড লাগামিনে হয়ে যাচ্ছিস। ছি! তাসফিদের বাসার সামনে এসে নিস্তব্ধ ব্রেক কষল। তাসফি কথায় কথায় বুঝতেই পারেনি কখন চলে এলো। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল্ট খুলতে লাগলো। তাসফি শুষ্ক ঢোকিল। নিস্তব্ধ কাছাকাছি আসলেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। সন্ধ্যার আলো আধারির খেলা চারিদিকে। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মাঝেই। কোথাও গাছের শুকনো পাতা ঝরে পড়ছে বাতাসে, মাধুরী সুভাষ চারিদিকে। প্রেমের উত্তাল হাওয়া বইছে কপত কপতের মাঝে। নিস্তব্ধ নিঃশব্দে তাসফির মুখের ভাবগতি লক্ষ্য করছে। মুহূর্তেই সে তাসফির কোমর আঁকড়ে ধরল, মুখে ফু দিল। তাসফির চোখ বন্ধ করে নিল। নাম না জানা অনুভূতির দল ঘিরে ধরল তাকে। নিস্তব্ধ তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, পরশু শুক্রবার আপনাকে আমি নিজে থেকে ওসমান ভিলায় দেখতে চাই। আপনি যেমন করে একা একা সিদ্ধান্ত, তেমনি একা একই বাড়িতে যাবেন। ব্যাগ গুছিয়ে। গট ইট? আপনার ছাড়া থাকা আমার আর এক মুহূর্ত সম্ভব। আজ রাতটা কি করে থাকবো বলুন তো? তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, হতভম্ব হয়ে শুধালো, মানেটা কি? আমি একা যাব মানে? পাগল হয়েছেন আপনি? কখনো সম্ভব নয়। এটা আপনার পানিশমেন্ট। রাখুন আপনার পানিশমেন্ট। আর রাতে একা থাকতে পারবেন না মানে কি? এতদিন থাকেননি একা? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ছিলাম তো, কিন্তু কাল থেকে তো অভ্যাস পরিবর্তন হয়ে গেল। এখন তো আপনাকে ছাড়া ঘুম আসবে। কথার মাঝেই নিস্তব্ধ তাসফির কপালে অধর ছোঁয়ালো। তাসফি খানিকটা কেঁপে উঠল। তাসফি পুনরায় কিছু বলতে নেবে সেই সুযোগ নিস্তব্ধ দিল না। মুহূর্তেই দুজোড়া অধর একত্রিত হলো কয়েক সেকেন্ডের জন্য। তাসফি নিস্তব্ধ শার্ট আঁকড়ে ধরল। কথাটা মাথায় রাখবেন। শুক্রবার আপনি ওসমান ভিলে দেখতে চাই। দরজার লক খুলে তাসফি ছিটকে বেরিয়ে গেল, দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। নিস্তব্ধ তাসফির কাজে আনমনেই হাসতে লাগলো। তাসফি নিজের রুমে এসেই দম নিল। লোকটা 3 দিন হুটহাট অসভ্য কাজ করে বসে। সে কিছু বলারই ফুরসত পায় না। উফ! নিস্তব্ধ পুনরায় গাড়ি ঘুরিয়ে হসপিটালের দিকে চলল। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ মাত্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বসল, তখনই মেসেঞ্জার গ্রুপে কল আসলো। নিস্তব্ধ আস্তে ধীরে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে সুজন চিল্লিয়ে বলল, শালা, এক্ষুনি তুই মোড়ের চায়ের দোকানে আয়, এক্ষুনি। নিস্তব্ধ বিরক্তিতে ফোন দূরে সরিয়ে বলল, চিল্লাচ্ছিস কেন? শুনতে পাচ্ছি তো, আস্তে কথা বল। আর এখন কেন? আমি খুব টায়ার্ড। সুজন আবারও বলল, টায়ার্ড? তোমার ভরে দেব। নিস্তব্ধ রাগী স্বরে বলল। ফালতু কথা বলবি না সুজন। সৃজন সুজনের হাত থেকে ফোন নিয়ে বলল, দেখ ভাই, দ্রুত আয়, কথা বাড়াস না। ওয়েট, তোরা সব এক জায়গায় নাকি? সুজন ফোন কেড়ে নিয়ে বলল, অবশ্য এখন আপনি দয়া করে আসলে 16 কলা পূর্ণ হবে। ওকে, আসছে। ওরা 3 জন শয়তানি হেসে বলল, আসো না বাছাধন, আসো, আজ তোমার ভবলীলা সঙ্গ করব আমরা। নিস্তব্ধ দোকানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওরা চেপে ধরল। মাহিন নিস্তব্ধকে পেছন থেকে জাপটে ধরল। সুজন 2 হাত ধরল, আর সৃজন বসালো ওর নাক বরাবর খুশি। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। নিস্তব্ধ আতকে উঠে বলল, কি করছিস ভাই তোরা? মরে যাবে তো আমি। আমার বউটা অকালে বিধবা হয়ে যাবে তো। ছাড় ভাই প্লিজ, তোদের পাতানো বোনও বিধবা হবে। ছাড়। কি হয়েছেটা কি বলবি তো? মাহিন, হাত ছাড়, ভালো হবে না কিন্তু। এমন ল্যাং দেবো না, পরবর্তী তার বাবাটা শুনতে পারবি না। কথার মাঝে সৃজন আরেকটা খুশি মানো। মাহিন নিস্তব্ধর হুমকি শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। সে মোটেও পঙ্গু হতে রাজি নয়। বাসন্তী আর তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা নিয়ে সে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়।
সঙ্গে মানুষের দাঁতের সেবা করবে, সবাইকে দাঁতের মর্ম বোঝাতে চায়। নিস্তব্ধ হাত ঝাড়া মেরে সুজনের থেকে ছাড়িয়ে নিল। সুজনের নাক বরাবর খুশি মারল, সৃজনের কাঁধ বরাবর খুশি মারল। চারজন ধস্তাধস্তি করে হাঁফিয়ে গেল। ঠাস করে বেঞ্চিতে বসে পড়ল। দোকানদার চাচা ওদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। এদের খুনসুটি সে ভালোই উপভোগ করে। তারা দোকানে আসলে দোকানটার প্রতিটা কণা উৎফুল্লতায় ভরে ওঠে। সুজন কাঁপতে হাঁপাতে হাঁপাতে বলল, শালা আমাদের না জানিয়ে বাসর সেরে ফেলো, কলিজায় কত বড় সাহস। নিস্তব্ধ সৃজনের কাঁধ মাথা রেখে বলল, বাসরও সারতে পারলাম কই, তার আগে তো নাক ভেঙে দিলে। সৃজন নিস্তব্ধকে ধাক্কা মেরে বলল, সর, একদম ছবি না। তোর জন্য কত কিছু করলাম, আর শেষ পর্যন্ত আমাদের না জানিয়ে বাসর সেরে ফেললি। না পেলাম বাসর সাজানোর সুযোগ, না পেলাম টাকা পয়সা। নিস্তব্ধ মাহিনের মাথায় হাত রেখে বলল। মাহিন ছিটকে দূরে সরে গেল, আহাজারি করে বলল, কি ভাই, তুই সব সময় আমাকেই কেন টার্গেট করিস? আমি অকালে মোটেও মরতে চাই না। সুজন চোখ ছোট ছোট করে নিস্তব্ধর সামনে এসে বলল, সত্যি বলছিস তো? নিস্তব্ধ মাথা নাড়ল। মাহিন বলল, তাহলে তাসফিকে নিয়ে ফার্ম হাউসে কেন গিয়েছিলি? এমনি ওকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম। সৃজন ব্যঙ্গ করে বলল, তাই তুমি জোর করে তাকে ঘোরাতে নিয়ে গিয়েছিলে ফার্ম হাউসে? নিস্তব্ধ আবারও মাথা নাড়ল। মুহূর্তে এসে ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল, এই 1 মিনিট, তোরা কি করে জানলি? সৃজন বলল, ভাই আমি কিছু জানি না, মাহিন আর সুজনী আমাদের জানিয়েছে। মাহিন আর সুজন আমতা আমতা করতে লাগলো। এখন ওরা কি করে বলবে আশা আর বাসন্তীর কথা? ওরা দুজনেই আমতা আমতা করে বলল, সেটা তোর জানা লাগবে না, আমাদের তথ্য তো সঠিক। কোত্থেকে কিভাবে জানলাম এইটা জেনে তোর কোনো কাজ নেই। তাই না? দাঁড়া। নিস্তব্ধ উঠে ওদের দুজোকে ধাওয়া করলো। মাহিন বলল, ভাই ভাই বিশ্বাস কর, সব দোষে সুজনের। সুজন দৌড়াতে দৌড়াতেই মাহিনের পা বরাবর লাথি মারল। আমার দোষ না। রাত প্রায় 1টার কাছাকাছি। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সুদর্শন যুবকটি আজও দাঁড়িয়ে আছে তাসফির রুমের ব্যালকনির সামনে শিমুল গাছের নিচে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাজা সমান রেলিং চটকে ভেতরে প্রবেশ করল সে। দরজা লাগাতে আজও ফুলে বসেছে বোকা মেয়েটা। যুবকটি এগিয়ে গিয়ে তাসফির মাথার কাছে বসল, কপালে আলতো করে চুমু খেল। তাসফি ঘুমের ঘোরে কিছুটা কেঁপে উঠল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল সে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রস্থানের সময় হলো। অতপর যুবকটি তার প্রেয়সীর বালিশের পাশে একখানা চিঠি রেখে বেরিয়ে এলো নিঃশব্দে। তার ভালোবাসার সাক্ষী এই রাত, রাতের তারা ভরা আকাশ, ওই জল জল করা ধূসর চাঁদ। সব থেকে বড় কথা, তার ভালোবাসার সাক্ষী সে নিজে। মেয়ে দূর পাহাড়ের সর্বোচ্চ, সমুদ্রের গভীরতা সমান, দিনের তীব্র আলোর সমান, রাতের অন্ধকারের চাঁদের আলোর উজ্জ্বলন, আগ্নেয়গিরির লাভার সমান, ভূমিকম্পের কম্পনের সমান, টর্নেডোর ঢেউয়ের সমান, ঘূর্ণিঝড় উত্তলতার সমান, ওই বিশাল আকাশের সমান, মাটির পরিমাণের সমান, এই গোটা পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমান। এটি আপনার ব্যক্তিগত সে। সকালের মিষ্টি রোদ্দুরে ঘুম ভাঙার পর তাসফি নিজের সবচেয়ে বিশেষ দামি অনুভূতির সাক্ষী হলো। এই তো সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলোমেলো বিছানা গোছাতে শুরু করতে একখানা চিরকুট পেল। তাসফি কিছুটা অবাক হলো। এখানে চিরকুট এলো কেমন করে? দুরু দুরু বুকে সে চিঠিখানা খুলে দেখল। এই অনুভূতি যে মারাত্মক। এই চিরকুটের হাতের লেখা যে তার বড্ড চেনা। ব্লক করা নাম্বারখানা সে কাঁপা কাঁপা হাতে খুলল। সঙ্গে সঙ্গে সে নিস্তব্ধকে ফোন দিল। নিস্তব্ধ রেডি হচ্ছিল। প্রথমবার প্রেয়সীর কল পেয়ে নিস্তব্ধ মুচকি হাসল, কিন্তু সে কলটা রিসিভ করল না। রহস্যময় ভঙ্গিতে হাসল। তাসফি বারবার চেষ্টা করল, কিন্তু পেল না। নিস্তব্ধ কল ধরল না। এবারে তো ফোনটা বন্ধ আসছে। রেডি হয়ে নিস্তব্ধ নিচে নেমে এলো। ডাইনিংয়ে বসলো। খাওয়ার মাঝে নিলয় সাহেব প্রশ্ন করল, পরশু রাতে বাসায় ছিলে না, কোথায় ছিলে? নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল, ফার্ম হাউসে। সেখানে কেন হঠাৎ? ইচ্ছে হয়েছিল তাই। তোমার আর কোনো প্রশ্ন আছে? অবশ্যই আছে। কাল এত রাতে তুমি কই থেকে ফিরেছিলে? নিশা বান করতে শুরু করনি তো? নিস্তব্ধ ভ্রু কুচকে বাবার দিকে তাকালো। নিলয় সাহেব মুখ কাচুমাচু করে বলল, না, ওই বলছিলাম আর কি। খেতেও পারো, ওগুলো ভালো নয়।
বাবা, এতে নয়। আয়শা ঠোঁট টিপে হেসে বলল, বাবা এসব বাদ দিন, কোনো কাজ ছিল বোধহয় তাই বেরিয়েছিল। তা দেওরজি তাসরিফের সঙ্গে তোমার কথা হয়েছে নাকি? নিস্তব্ধ মাথা নেড়ে না বোঝালো। খাওয়া শেষ করে নিস্তব্ধ নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ চলে যেতে সবাই একে অপরের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার ছেলে মিথ্যা বলা পছন্দ করে না, অথচ একটু আগে নিজে কি সুন্দর চমৎকার মিথ্যা কথাগুলো বলে গেল। নিলয় সাহেব ঠাট্টা করে বলল, বুঝলে গিন্নি, এ হচ্ছে তোমার বউ পাগল ছেলে। তলে তলে টেম্পো চালায়, হঠাৎ উপর দিয়ে বলছে তেল শেষ। যত দ্রুত সম্ভব ছেলের বউকে বাড়িতে নিয়ে এসো। ছেলে তোমার পাগল হলো বলে। অনিমা বেগম গম্ভীর কণ্ঠে বলল, তার বউ লাগলে সে নিজে নিয়ে আসুক। দেখো তোমার ছেলে আর কি কি কাণ্ড ঘটায়। সবাই চুপ থাকবা, মোক্ষম সময় তাকে জবাব দেওয়া হবে। বাসন্তী বলে উঠল, মা তুমি যাই বলো না কেন, ভাই কিন্তু বইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এখন শুধু তোমার ভাই, তা সবার কাছে স্বীকার করলেই হয়। সবাই একজোট হেসে নিল। ব্রেকফাস্টে তাসফিকে মনমরা হয়ে খেতে দেখে মেজো চাচি জিজ্ঞেস করল, তাসফি মাথা নাড়ল, বলল, কিছু না চাচি, আসো তোমায় একটু জড়িয়ে ধরি। তাসফি চেয়ারে বসা অবস্থায় মেজো চাচির কোমর জড়িয়ে ধরল। চাচি তাসফির মাথায় হাত বোলালো। তাসফি মনে মনে বলল, কিছু না চাচি, আসো তোমায় একটু জড়িয়ে ধরি। তোমায় আমি ভীষণ ভালোবাসি চাচি। মা মারা যাবার পরে তো তুমিই আমার মা হয়ে উঠেছো। এখন এই দুনিয়ায় আপন বলতে তো শুধু তুমিই আছো। আর হঠাৎ এসে ধরা দিল ডক্টর সাহেব আর তার পরিবার। রেডি হয়ে তাসফি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজে এসে তাসফি সবার প্রথমে দৌড়ে নিস্তব্ধর চেম্বারে এলো, কিন্তু সে তাকে সেখানে পেল না। তার অনুমান ঠিক কিনা শিওর হওয়া দরকার, কিন্তু লোকটা যেন হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। আজও যা বলার সরাসরি না বলে লোকটা প্রতিবার হেয়ারি করে। অপর বিল্ডিংয়ের 3rd ফ্লোর থেকে নিস্তব্ধ তাসফির ভাবমূর্তি অবলোকন করে মুচকি হাসল। সে তো তাই তার বিবি তার জন্য উতরা হোক, অস্থির হোক, না হলে প্রেমটা জমবে কেমন করে। ক্লাসে আসতেই তাসফিকে আশা, সৌনিধি, আরাধ্য যোগের মতো আঁকড়ে ধরো কথার জালে। আশা কটমট করে তাকিয়ে থেকে আশেপাশে অবলোকন করে গর্জে উঠে বলল, এত বড় একটা কথা তুই আমাদের থেকে গোপন করে গেলি, কি করে পারলি বলতো? স্যারের মতো গম্ভীর মানুষ কিনা সবসময় তোর খোঁজ করে। তুই অসুস্থ হতে হাইপার হয়, তোকে যারা শাস্তি দিল তাদেরও শাস্তি দিল। আমাদের তো আগেই বোঝা উচিত ছিল। ইস, ইচ্ছে করছে তোকে এখন বুড়িগঙ্গা নদীতে গিয়ে চুবাই। ইস, কি অপমানটাই না হলাম আমরা। আগে আমাদের বললে তোর কি এমন ক্ষতি হতো বলতো? আর বিয়ের খবর সবাই জানে না কেন? স্যার তোর এত কেয়ার করে, অথচ সবাইকে বিয়ের কথা জানাতে সমস্যা কোথায়? তাসফি করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইল। বিয়ের কথা কেন বলছে না সেটা তো সেও জানে না। লোকটার ভাব গতি বোঝা বড্ড মুশকিল। কখন কি করে কে জানে। ওদের উদ্দেশ্যে ধীর স্বরে বলল, সব বলবো তোমাদের, একটু ধৈর্য ধরো। এখন তো ক্লাস টাইম, স্যার চলে আসবে। ওরা শান্ত হলো কিছুটা। সৌনিধি চোখ ছোট ছোট করে বলল, প্রমিস। আরাধ্য বলল। তাসফি অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে রইল। প্রথম বেল শেষে সুজন নিস্তব্ধর কেবিনে এলো। এসেই চেয়ারে গা এলিয়ে দিল। সুজনকে দেখে নিস্তব্ধ ভ্রু কুচকাল, প্রশ্ন করল, কি ব্যাপার, এত হতাশ কেন? সুজন কপাল ঘষে বলল, ভালো লাগছে না, মা বিয়ের জন্য প্যারা দিচ্ছে। উফ। নিস্তব্ধ সিরিয়াস হয়ে বলল, দেখ সুজন, বিয়ে করা তোর এখন দরকার। আঙ্কেল আন্টিরও তো একটা সকালাত আছে, তাই না? চুপ থেকে কেন নিজের কথা বলছিস না? সুজন নিস্তব্ধর দিকে তাকালো, দুর্বল হেসে বলল, তৃপ্তির মতো মেয়েকে ভালোবাসা যায় নিস্তব্ধ, কিন্তু জীবন সঙ্গী করা যায় না। নিস্তব্ধ অবাক হয়ে বলল, মানে তুই তোকে ভালোবাসিস? তবে? সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ নিস্তব্ধ, তুই বুদ্ধিমান ছেলে। তৃপ্তি যেই ক্যাটাগরির মেয়ে, তাকে সংসারের মায়ায় বেঁধে রাখা সম্ভব না। আমি ওকে ভালোবাসি, ভালোবাসবো, তবে ওকে কাছে পেতে চাই না। যখন ওর বিষয়ে জানতাম না তখন থেকেই ওকে ভালোবাসি। আমার ভালোবাসা তো মিথ্যে নয়। কি করে ভুলবো সে ভালোবাসা? ছুতে চাইতাম ওকে,
কিন্তু যেদিন থেকে ওর বিষয়ে জানলাম সেই দিন থেকে ওকে ছোঁয়ার ইচ্ছেটা মরে গেছে। ও ওর মতো বেঁচে থাক, নিজের মতো চলুক। আমি কখনো আড়ালে দেখব, কখনো হয়তো সময়ের বিবর্তনে ভুলেও যাব। ওকে জীবন সঙ্গিনী হিসেবে আমি চাই না, চাইলে আরো অনেক আগেই মায়ের কাছে নিয়ে যেতাম ওকে। আমি চাই আমার জীবনসঙ্গী আমার মতো করে থাকবে, আমাকে সে শ্রদ্ধা করবে, ভীষণ করে ভালোবাসবে, অভিমান করবে, রাগ দেখাবে, আমার বাবা মাকে শ্রদ্ধা করবে, যার মস্তিষ্কে হাজারটা পুরুষের ছবি কখনোই থাকবে না। তৃপ্তির পক্ষে তা কোনোটাই করা সম্ভব নয়। ও অহংকারী, অসুস্থ পরিবেশে বড় হয়েছে, সে কি করে আমার সুস্থ ফ্যামিলির সাথে মানিয়ে নেবে? তৃপ্তিকে যেহেতু ভালোবাসি তাই ওকে ভুলতে পারি না শত চেষ্টা করেও। তবে আমি চাই এমন একজন আমার জীবনে আসুক যে আমার এই দুঃখগুলোকে নিঃশেষ করে দিতে পারবে, বাকিটা জীবন আমায় ভালোবেসে আগলে রাখবে। নিস্তব্ধ মাথা নাড়ালো। তুই বিয়ে করছিস না কেন? সুজন মুহূর্তেই কণ্ঠ পরিবর্তন করে হতাশ কণ্ঠে বলল, মেয়েই তো পছন্দ হচ্ছে না ভাই, দূর, জীবনটা বেদনার ভাই। নিস্তব্ধ সুজনের পিঠে ধরাম করে থাপ্পড় মেরে বলল, শালা তুই শুধরাবি না। আমি শুধরালে কেমনি করে হবে? তোর বাসর ঘর কে সাজাবে? নিস্তব্ধ চোখ গরম করে চেয়ে বলল, দাঁড়া তুই। সুজনকে আর পাইকে সে দৌড়ে বেরিয়ে গেল। দেখ ভাই, চিন্তা করিস না, তোর মেয়ের সাথে আমার ছেলের সেটিংটাও আমি করিয়ে দেবো না। বাই দোস্ত। সুজনের ছেলে মানুষই কাণ্ডে নিস্তব্ধ রাগ করতে গিয়েও হেসে দিল। সময় তখন দ্বিপ্রহর, রোদেরা গাছের ফাঁক ফোকর দিয়ে উকি মারছে। তাদের তপ্ততাও খানিকটা কমে এসেছে। নিস্তব্ধর চেম্বারে আগমন ঘটল তাসফির। নক না করে সে ঠাস করে ঢুকে পড়ল। আজ রোগী নেই। নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, নক করে আসা উচিত ছিল। তাসফি ভাবলেশীন ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। তাই? হ্যাঁ। নিস্তব্ধ চেয়ার ছেড়ে উঠে তাসফির কাছাকাছি এসে দাঁড়ালো। তাসফি তার সামনে সকালের পাওয়া চিরকুটটি মেলে ধরল, বলল, এটা চেনেন? নিস্তব্ধ বাবার ভঙ্গিমা করে বলল, কেন বলুন তো? এটা যে আপনার হাতের লেখা, বুঝতে পারছেন? নিস্তব্ধ মাথা নাড়ে তাসফি রেগে গেল। হিয়ালি কেন করছেন? আপনি জেনেও কেন প্রশ্ন করছেন? সকালে ফোন কেন ধরেনি? পানিশমেন্ট। তাসফি অবাক হয়ে বলল, আবার কিসের পানিশমেন্ট? নিজে ভেবে দেখুন। মানেটা কি? আমি আপনাকে ব্লক করেছিলাম বলে আপনি এখন এমন করবেন? ভুল, এমন করব না। একবার করলাম, আপনি দীর্ঘদিন করেছেন। এক মুহূর্ত করে আপনাকে আমার অনুভূতিটা বোঝালাম, দ্যাটস ইট। তাসফি অদ্ভুত চোখে তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ আবারও ফিস ফিস করে বলল, মিসেস ইয়াশার, আপনি আমার চেনেননি। বলেছিলাম আমার প্রত্যেকটা পাওয়ার আমি সুদে আসলে ফিরিয়ে দেব, কাটাকাটি হলে আর ভালো। বাকি কথাটুকু বলার সুযোগ পেল না নিস্তব্ধ, দিতে চাইল না বোধ হয় তাসফি। মুহূর্তের মাঝে শার্টের কলার টেনে ধরল। নিস্তব্ধ সামান্য ঝুঁকতেই তাসফি নিস্তব্ধর অধর আঁকড়ে নিজের কোমল ওষ্ঠের সহিত। নিস্তব্ধ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, দুহাত স্যালেন্ডারের মতো করে উঁচু করে। তাসফি তাকে ছেড়ে দিয়ে ঈষৎ চর বসালো নিস্তব্ধর দুগারে, বলল, আপনি এক নম্বরের একটা বদলোক। ভেবেছিলাম আপনি শুধরে গেছেন, কিন্তু না। কুকুরের লেজ কি কখনো সোজা হয়? অসহ্য। নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আমি কি করলাম বউ? আপনি কি করলেন মানে? আপনি তো সব নষ্টের মূল। বারবার আমায় চিন্তায় রাখেন, সবকিছু গন্ডগোল করে দেন। উফ, আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো আমি। তাসফি দৌড়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠাস করে চেয়ারে বসে পড়ল। বউ তার বেজায় খেপে গেছে। আসলে নিস্তব্ধর সব দোষ তোর, কিন্তু বউকে তো না রাগালেও তো তোর ভালো লাগে না। কি করবি বল? হা, আসলে এত সুখের মাঝে জীবনটাই বেদনার। সময়টা প্রায় দুপুর ৩টার পর মুহূর্ত। সূর্যিমামার তপ্ত বদনে চেয়ে আছে সকল মানবজাতির উপরে। তবুও কলেজের পেছনের দিকটায় তার ঠিক উত্তপ্ততার ঠাহর হচ্ছে না গাছের ছায়া। তার উপর পেছনে নদীর শীতল হাওয়া পরিবেশকে আরও শীতল করে তুলেছে। সূর্যের উত্তপ্ততা থেকে ছাপিয়ে গিয়েছে। তাসফি, আশা, সৌনিধি, আরাধ্য বসে আছে সেই গাছের ছায়া। ওরা তিনজন তাসফির মুখপানে চেয়ে আছে। তাদের চোখ চকচক করছে কিছু জানবার আশায়। নিস্তব্ধ স্যারের বিষয়ে শুনতে তারা আগ্রহী, ভীষণ আগ্রহী। এমন একজন কর্কশ স্যারের সঙ্গে সে থাকছে কেমন করে, কি করে, কি হলো, এসবই তাদের ভাবনা।
তাসফিয়া মুখ কাঁচুমাচু করে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা তাড়া দিয়ে বলল, কি ব্যাপার বলছিস না কেন? সারাদিন পার করে দিবি নাকি দুটো কথা বলতে? তাসফি মিছে রাগ দেখিয়ে বলল, আহা বলছি তো। আরাধ্য বলল, হ্যাঁ, সেটা শুনতেই আমরা বসে আছি। এবার বল মা, দোহাই তোর। তাসফি দীর্ঘশ্বাস ফেলে তার আর নিস্তব্ধ হুট করে বিয়ে হওয়ার বিষয়টা খুলে বলল। তবে মেডিকেলে পড়ার আঙ্গিকে আশফি বিয়েতে রাজি হয়েছে। আর বর্তমানে ডিভোর্সে বিষয়টা চেপে গেল। কারণ ঘরের কথা কখনো পরকে বলতে নেই। সে যতই তোমার আপন হোক না কেন, কোনো একদিন হয়তো তাতে তোমার বিপদ আসবে নিশ্চিত। তোমার যখন তার সঙ্গে মন কষাকষি হবে, দুর্বল জায়গায় আঘাত করে তারা তোমাকে ছোট করতে মোটেও ভুলবে না। সুনিধি জিজ্ঞেস করো। আরাধ্য ওদের কথা গিয়েছে চুপচাপ করে শান্ত ভঙ্গিতে নির্বোধ বাচ্চা নেয়। এই পর্যায়ে তাসফি কিছু বলতে যাবে তার আগেই আশা আর সৌনিধি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। ওকে ধাক্কা দিয়ে বলল, কি রে, তুই এখনো এখানে কি করছিস? যা সর ফট এখান থেকে। আমরা এখন পার্সোনাল কথা বলবো। যা বাসা যা। মেয়েদের মাঝে ছেলেদের কাজ কি? যা। আরাধ্য হতভম্ব হয়ে চেয়ে রইল ওদের দিকে। আশ্চর্য কণ্ঠে শোধালো, কি আজব, আমি কি করলাম? কিছু করিসনি, যা এখন সর। আরাধ্যকে ওরা এক প্রকার ঠেলেই পাঠালো। আরাধ্য যাওয়ার সময় বিড়বিড় করে বলল, এর জন্যই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা। এদের মতিগতি বোঝা দেয়। হুট করে কখন কি করে বলা মুশকিল। আরাধ্য যেতেই আশা আর সৌনিধি আরো একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফিও নির্লিপ্ত কণ্ঠে বলল, কি ঠিকঠাক হবে? কি ঠিকঠাক হবে মানে? স্যার এখন তোকে মেনে নিয়েছে? তাসফি মাথা নাড়ল। আশা আরো ফিসফিস করে বলল, স্যার তোকে। তাসফি চোখ বড় বড় করে দুটোর মাথায় গাঁটটা মেরে বলল, অসভ্য মেয়ে মানুষ। বল না ভাই, স্যার যেমন কেমনে কি? আমরা তো ভেবেই কুল পাচ্ছি না দোস্ত। তাসফি চোখ রাঙালো। তোরা বেশি কথা বলিস। আশা দুষ্টু হেসে বলল, এই স্যার কখনো তোকে কিস করেছে? তাসফি চোখ গরম করে তাকালো। দুজন নিজেদের ব্যাগ কাঁধে নিতে নিতে আমতা আমতা করে বলল, থাক থাক, সমস্যা নেই, বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা বরং আজ আসি। হ্যাঁ, টাটা দোস্ত। আশা যাওয়ার আগে তাসফির কানে কানে ফিস ফিস করে বলে গেল, স্যারকে বেশি বেশি ভালোবাসিস। বাই। তবে রে। দুজনে দিল দৌড়। দুজনের কর্মকাণ্ডে তাসফিও হেসে দিল। ঘড়ির কাঁটা তখন 4টার ঘরে গিয়ে পা বেঁধে বোধ হয়। সূর্যের তেজও খানিকটা কমে এসেছে। ওরা যাওয়ার পর তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নদীতে থলথল করা দীর্ঘ জলরাশির দিকে। বাতাসের তোপে তারা কেমন ঢেউয়ে কাঁপছে। সেই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কত শত ময়লা আবর্জনা, কচুরিপানা, গাছের পাতা। এই অবেলায় বাবার কথা তার ভীষণ মনে পড়ে যাচ্ছে। নিঃসঙ্গতার ভিড়ে আমাদের কখনো কখনো হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে পড়ে, অথবা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আলাপচারিতা বন্ধ, কিন্তু একদিন তারা আমাদের ভীষণ আপন ছিল। সময়ের বিবর্তনে সব বদলে গিয়েছে। কোথায় তুমি বাবা? আমার জন্য দোয়া করো। মাকে বলো আমার জন্য ভীষণ করে দোয়া করতে, আমার ডক্টর সাহেবের জন্য দোয়া করতে। আমরা যেন ইহকাল পরকাল দুজনে মেয়ে একসঙ্গে থাকি। আশা একা একা হাঁটছে বাসার উদ্দেশ্যে। হঠাৎ করে তার অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো মনে। ইহা নিছকই ছেলে মানুষই, তবুও মন চাইছে কাজটা করে ফেলতে। সঙ্গে সঙ্গে সে সুজনকে মেসেঞ্জারে নক দিল। স্যার আপনার বাসার অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ? সুজন লাইনেই ছিল, ভ্রু কুচকে লিখল, ওয়াই? আমার বাসার অ্যাড্রেস দিয়ে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নয় স্যার, আসলে তাসফি জানতে চাইছিল ওর নাকি কিসের প্রয়োজন। ও আজ ফোন আনেনি, তাই আপনাকে বলতে পারছে না। প্লিজ বলুন না। আশা ডাহা মিথ্যে কথাটাই বলে বসল। সুজন ভাবল সত্যিই হয়তো তাসফি চেয়েছে। আসরের আজান পড়বে খানিকক্ষণ বাদেই সুজনদের দোতলা বাড়ির সামনে এসে আশা রিক্সা থেকে নামল। এই পর্যন্ত এসে সে এবারে দোটানায় পড়েছে, ভেতরে যাবে কি যাবে না। না, এখন ভেবে আর লাভ নেই। এসেই যখন পড়েছে সে আন্টিকে একবার দেখাই যায়। আশার মনে এই ইচ্ছে পোষণ হতো না। সম্পূর্ণ দোষ সুজন স্যারের। ক্লাসে প্রায় সময় সে মায়ের গল্প করে। তার মা রান্না বান্নায় নাম্বার 1,
কথা বলায় নাম্বার 1। সুজন নাকি তার থেকে এত সুন্দর সুন্দর গুণগুলো রপ্ত করেছে। আশা আজ আর লোভ সামলাতে পারল না। তার চাচি বাসায় নেই, গিয়েছে বাপের বাড়ি। এই সুযোগে আশা একটু ঘোরাঘুরি করে রাখুক। গেটে শটান দাঁড়িয়ে থাকা দারোয়ান প্রথমে তাকে ঢুকতে দিতে দারুণ তেড়ামি করল। পরবর্তীতে সুজন স্যারের কথা বলে ভয় দেখানোতে একটু রেহাই পাওয়া গেল। আশা সামান্য কেশে গলা পরিষ্কার করে ভাব নিয়ে বলল, আপনি কি জানেন সুজন স্যার আমায় পাঠিয়েছে? সে যদি জানে আপনি আমায় ভেতরে ঢুকতে দেননি, আপনার চাকরি নট হয়ে যেতে পারে, জানেন? দারোয়ান সুজনের কথা শুনে মুখ কাচুমাচি করে ফেলল। চাকরি নটের কথা শুনে আরো ভয় পেল। অমনি আশাকে সুরসুর করে ভেতরে ঢুকতে দিয়ে দিল। আশা জিজ্ঞেস করল, আপনার মালিক উপরে থাকে না নিচে থাকে? দারোয়ান হাতের ইশারায় নিচে দেখালো। আশা উৎফুল্ল চিত্তে এগিয়ে গেল। কাপা কাপা হাতে কলিং বেল চাপল। সুজনের বাবা তিতাস মিত্র ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল। ভদ্রলোক সারা দিনে একটু বাসার ফুরসত পাননি, পাবে কি করে? ঘরে জোয়ান ছেলে থাকতে যদি নিজেকেই ব্যবসা সামলাতে হয় তবে হবে কেমন করে? কলিং বেলের আওয়াজ পেয়ে গলা উঁচিয়ে ডাকল, আসছি। রাহেলা বেগম দ্রুত এসে দরজা খুলে দিল। তবে সেখানে সুজনের মুখের পরিবর্তে হাসি খুশি বদনে সাদা অ্যাপ্রন পরিহিত পরিচিত মেয়েকে দেখে কিছুটা অবাকই হলেন। আশা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি ডাক্তার সুজন স্যারের মা? ভদ্রমহিলা সালাম নিয়ে কিছুটা অবাক স্বরে মাথা নাড়ল। আশার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল। আন্টি ভালো আছেন? রাহেলা বেগম কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল আশার কর্মকাণ্ডে। রাহেলা বেগম আশার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে মা? তোমায় তো চিনতে পারলাম না। আশা বলল, আন্টি আমি সুজন স্যারের একজন কুখ্যাত ছাত্রী। ভদ্রমহিলা চোখ পিট পিট করে চাইল। আশা বলল, বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। কুখ্যাত মানে বলছি কারণ হচ্ছে আমি সব সময় স্যারের ভুল ধরিয়ে দিই, তাই কুখ্যাত। স্যারের কথা তো শুনে চলিই না, শুনে চললে তার ভদ্র ছাত্রী হতাম, বুঝেছেন? রাহেলা বেগম কিছু না বুঝলেও মাথা নাড়ল। তার মাথা ঘুরছে, সে মেকি হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, এসো মা, ভেতরে এসো। আশা উৎফুল্ল চিত্তে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাহ, বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তিতাস মিত্র স্ত্রীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আশা নিজে থেকে বলল, আঙ্কেল ভালো আছেন? আমি সুজন স্যারের একজন ছাত্রী। আসলে স্যার আমার থেকে একটি নোট নিয়েছিল, সেটা আমার এখন খুব দরকার, তাই নিতে আসলাম। সঙ্গে মিষ্টি আন্টিকেও দেখতে এলাম। স্যারের মুখে আন্টির প্রশংসা অনেক শুনি, আন্টিকে দেখার লোভটা আর সামলাতে পারলাম না। আশা মনে মনে বলে, আসলে আন্টির চেহারা এখনো ভীষণ কিউট, দেখেই বোঝা যাচ্ছে ছেলে তার মায়ের জিনগুলোই বেশি পেয়েছে। রাহেলা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করল, সুজন আমার প্রশংসা করে? আশা মাথা নাড়ল। রাহেলা বেগম খুশি হয়ে আশাকে বসতে দিল। বিভিন্ন নাস্তা পানি এনে ভরে ফেলল। আশার মজার মজার কথা শুনে সুজনের বাবা মা দুজনেই হাসতে লাগলেন। দুজনেই অনেক দিন পর এভাবে মন খুলে হাসল। ভদ্রলোক হাসতেন। আশার ছেলে মানুষকে বুঝতে পারছে, স্ত্রীকে বললেন। রাহেলা বেগম বললেন, ও হ্যাঁ হ্যাঁ চলো, আসলে সুজন দোতলায় থাকে তো এখনো আসেনিও, এসো মা। রাহেলা বেগম আশাকে নিয়ে সুজনের রুমের সামনে এসে আবার ফিরে গেল। সুজনের বাবা হঠাৎ ডাকল। আশাকে বলল, তুমি যাও, রুম খোলাই আছে, ওর সব কাগজপত্র টেবিলেই থাকে, দেখো। সুজন খানিকক্ষণ আগেই এসেছিল হসপিটাল থেকে। ভেবেছিল ফ্রেশ হয়ে একদম নিচে যাবে। মাত্রই গোসল শেষ করে হয়ে তোয়ালে জড়িয়ে মৃদু স্বরে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বের হলো সে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সুজন ভ্রু কুঁচকে সেদিকে চাইল। আশাকে দেখে সুজন হতভম্ব হয়ে চাইল। আশা এই মুহূর্তে ভেতরে সুজনকে এই অবস্থায় একদমই আশা করেনি। চোখ বড় বড় করে চাইল সে। সুজন সঙ্গে সঙ্গে এক প্রকার চিৎকার করে তেড়ে এলো আশার দিকে। তাসফির মাত্রই কলেজ থেকে নিজ বাসায় ফিরল। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসল। অমনি কমলা বেগম লাঠিতে ভর দিয়ে হেঁটে এসে তাসফির সামনে দাঁড়ালো। লাঠি দিয়ে তাসফির গায়ে খোঁচা দিল। তাসফির ভ্রু নাচিয়ে বোঝালো কি সমস্যা। কমলা বেগম সোজা সাপটা বললেন, এই যে নবাবের বধূ, সয়মিল্লাকে শ্বশুরবাড়ি যাইবা কবে? কদিনই।
তাসফি ফোন স্ক্রল করতে করতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, স্বামীর লগে শ্বশুর বাড়ি যাবো না বুড়ি, তোমার স্বামীর লগে যাব। কমলা বেগম খেপে গেল। তবে রে তুই মোর স্বামীর লগে যাবি? মায়া কয় কি? তৎক্ষণাৎ নিস্তব্ধর কল এলো তাসফির ফোনে। তাসফি দুষ্টু হেসে ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে নিস্তব্ধর কণ্ঠ ভেসে এলো। কি করছেন মিসেস? কমলা বেগম বলে উঠলেন, এখনই তোর এই যন্ত্রখানা দিয়া ফোন এলাহা তোর স্বামীরে। স্তব্ধ ব্যাটারে বল তোরে আয়সা নিয়া যাবেন লগে। সারাক্ষণ তো তিরিং পিরিং আর দেখা পারুম না মোরা। নিজের আমানতে তোমার নবাব নিজেই বুঝানে। ওপাশ থেকে নিস্তব্ধ এসব অদ্ভুতরে কথা শুনে হতভম্ব হয়ে বসে পড়ল। বেচারা কেবলই চায়ের কাপে চুমুক দিচ্ছিল নিজের চেম্বারে জানালার কাছে দাঁড়িয়ে। সঙ্গে নিজের নামের এমন বিকৃতি শুনে তার কাশি উঠে গেল। ব্রিটিশনায় মিষ্টি চাও তেতো হয়ে গেল ক্ষণকালের জন্য। কমলা বেগম আবারও বলে উঠল, কি হইল? ফোন লাগা, টিহা আমি দিমু, আগে তোরে বিদায় কইরা লেব। নিস্তব্ধ করুণ স্বরে বলল, মিসেস ইয়াশার, আপনি কি একটু দূরে গিয়ে কথা বলতে পারবেন? তাসফি মাথা নেড়ে বলল, পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা, বুঝলেন তো। শয়তানি হেসে দাদির উদ্দেশ্যে বলল, নাও বুড়ি নাও, কথা বলো তোমার স্তব্ধের সাথে। নাও বলো বলো। ওপাশ থেকে নিস্তব্ধ আটকে উঠে উত্তেজিত কণ্ঠে তাসফিকে শাসিয়ে বলল, খবরদার, যদি দাদির কাছে ফোন দিয়েছো তুমি, একটা হারও আস্ত রাখবো না তোমার, কথাটা মাথায় রেখো। আমার কি দোষ বলুন? দেখুন দাদি নিজে থেকেই কত আকুতি করছে। এই নাও দাদি। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে খট করে কলটা কেটে দিল। হঠাৎ করে তার ধানি লঙ্কা বউ কি করে যে ঝাল থেকে টক হয়ে গেল তাই বুঝে আসছে না তার। ঝালই তো ভালো ছিল। উফ! সুজনকে এই অবস্থায় দেখে আশা ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়ে আছে। সুজন আশার দিকে এগিয়ে হাত ওঠাতে গেলে আশা চেঁচিয়ে বলল, স্যার স্যার, আপনার তোয়ালে, আপনার তোয়ালে। সুজন তোয়ালে শক্ত করে ধরে লাফিয়ে উঠে বলল, কোথায় কোথায়? আশা খিলখিল করে হাসতে লাগলো। সুজন আশাকে ছেড়ে দিকে তেড়ে এলো। রাগে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, অভদ্র অসভ্য মেয়ে মানুষ, তুমি আমার রুমে কি করছো? বের হও, বের হও, এক্ষুনি বের হও, নির্লজ্জ বেশরম বেহায়া মেয়ে। সুজন আশার ডান হাতের কবজি ধরে টেনে বের করে দিল রুম থেকে। সুজনের পুরুষালী হঠাৎ স্পর্শে আশা থমকে গেল। কেঁপে উঠল সে খানিকটা। সুজন ঠাস করে তার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। আশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? হায় খোদা! সুজন বিড়বিড় করে গালি ছুঁল আশার উদ্দেশ্যে। অসভ্য মেয়ে তার প্রেস্টিজ পাঞ্চার করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আশ্চর্য! এর জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হচ্ছিল। আশা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। 2 মিনিটের মাঝে সুজন দরজা খুলল পোশাক পরিধান করে। আশাকে এখনো দেখে ভ্রু কুচকে রাগী স্বরে জিজ্ঞেস করো, তুমি এখানে এখনো খাম্বার মতো দাঁড়িয়ে কি করছো? যাওনি? রাহেলা বেগম তখন আবার ফিরে এলেন। আশার উদ্দেশ্যে বলতে নিল, কি ব্যাপার, তোমার নোট পেলে মা? সুজনকে দেখে শুধালেন তিনি। ওমা সুজন, তুই কখন এলি? সুজন আর চোখে আশার থেকে দেখে নিয়ে বলল, এসেছি খানিকক্ষণ আগে, এসে বোধহয় বড্ড ভুল করেছি। আশা আন্টির সামনে ভদ্র বাচ্চার মতো কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রাহেলা বেগম বললেন, সে যাই হোক, ওর নাকি কি নোটস এনেছিস? দিয়ে দে না মেয়েটাকে, কত কষ্ট করে মেয়েটা এতটা পথ এসেছে। সুজন অবাক কণ্ঠে শুধালো, কিসের নোট মা? আশা মনে মনে দোয়া পড়ছে এই রে। আশা সঙ্গে সঙ্গে বলল, আন্টি, নোট পেয়ে গেছি। রাহেলা বেগম সরল মনে খুশি হয়ে বলল, ও তাহলে তো হলোই। আসো আসো, নিচে আসো, কিছু তো খেলেই না। আশা গুটি গুটি পায়ে রাহেলা বেগমের পিছু যেতে নিলে হুট করে সুজন তার হাত টেনে ধরল। দাঁড়াও। আশা চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল। সুজন চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, তুমি কেন হঠাৎ আমার বাড়িতে এসেছো? দেখো, মিথ্যে একদম বলবে না। তারপরও আমার রুমে কি করতে এসেছিলে? আশা কাঁদো কাঁদো মুখ করে সুজনের দিকে চাইল। সুজনের ধরে রাখা হাতের বাঁধন খানিকটা হালকা হতেই আশা নিজের হাত ঝাড়া দিয়ে ছুট দিল। সুজন চেঁচিয়ে উঠল,
এই মেয়ে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আশা ততক্ষণে গেট পার হয়ে গেছে। সুজন নিচে আসতেই রাহেলা বেগম শুধালেন, কিরে তোর ছাত্রী মেয়েটা কই? কি যেন নাম? হ্যাঁ, আশা। ভারী মিষ্টি মেয়ে, জানিস? সুজন নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। উমা, সে কি চলে গেল? নিশ্চয়ই তুই বকাবকি করেছিস। সুজন মায়ের দিকে বিরক্ত নিয়ে চাইল। মা, ও কি বসে থাকার জন্য এসেছে? আজব। রাহেলা বেগম প্রফুল্ল চিত্তে সুজনের হাত টেনে ধরে সোফায় নিয়ে বসালেন। ছেলের মাথায় আদুরে হাত বুলিয়ে দিলেন। রাগ করিস না বাপ, এই মেয়েটার বয়স কত রে? ভারী মিষ্টি দেখতে মেয়েটা, কি সুন্দর করে কথা বলে। আমার কত প্রশংসা করলো জানিস? এই মেয়েটা তোকে পছন্দ করে নাকি রে? মেয়েটাকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে জানিস। এরকম মিষ্টি একটা মেয়েকে আমার পুত্রবধূ করে আনলেও তো পারিস। সুজন হতভম্ব হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? ও আমার ছাত্রী, কি বলছো এসব? কি বলছি মানে? খারাপ কি বলছি? তোর বন্ধু নিস্তব্ধর বউ তো তারই ছাত্রী, তো সমস্যা কোথায়? সুজন উত্তেজিত হয়ে বোঝানোর তাগিদে বলল, উফ মা, ওর আর আমার ব্যাপারটা আলাদা। আর তুমি জানো ও মিষ্টি মেয়ে, 1 নম্বরে বজ্জাত মেয়ে, সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে শুধু ভুল ধরতে। তো তুই ভুল করলে তোর ভুল ধরবে না? আরে মানুষ ভুল করলে তো ভুল ধরিয়ে দেওয়া খারাপ কাজ নয়। সুজন মায়ের দিকে করুণ চোখে চাইল। তার দ্বারা আর মাকে বোঝানো সম্ভব নয়। সে বাবার দিকে চাইল। একটু বুক ভরা আশা নিয়ে তিতার সাহেব ছেলের চাউনি দেখে গলা খাকারি দিয়ে কিছু বলতে নেবে, তার আগেই রাহেলা বেগম রাগী চোখে তাকিয়ে বললেন, তুমি চুপ থাকো, আমাদের মা ছেলের মাঝে একদম আসবে না। ভদ্রলোক ভদ্র পুরুষের মতো মুখের সামনে পেপার ধরলেন। তার বরং পেপার পড়াই ভালো। যেচে পড়ে যুদ্ধে নামার কি দরকার বলেন? পেপার পড়াতেই তার শান্তি। যুদ্ধ করে জেতার বদলে হারটাই তার বেশি হয়। তার চেয়ে এটাই ভালো। ধ্যাত। সুজন উঠে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস? শোন না। রাহেলা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, কি হলো? তুমি কিছু বলতে পারলে না? পুরো কথা শেষ না হওয়ার আগেই ছেলেটা চলে গেল তোমার চোখের সামনে দিয়ে। ভদ্রলোক অবাক কণ্ঠে শুধালেন, এই তোমরা বাপ ছেলে না একেবারে একরকম। আগে নিজে আমায় জ্বালিয়েছ, পুড়িয়ে কয়লা করেছ, ছেলে এখন আমায় পুনরায় জ্বালিয়ে ছাই করতে নেমেছে। ভদ্রলোক বিস্ফোরিত দৃষ্টিতে দিয়ে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। তার কথা বললেও দোষ, না বললেও দোষ। সে যাবেটা কোথায়? সন্ধ্যার অনেকটা পর মুহূর্ত। পুরো আকাশ জুড়ে তখন অন্ধকারের চাদর মুড়ে দিয়েছে। সেই অন্ধকার ছাপিয়ে আজ চাঁদমামা নিজেকে প্রকাশে আনতে ব্যর্থ। তাসফি বসে আছে ব্যালকনিতে। ব্যালকনির লাইট অফ। রুমের মাঝে সাদা আলো এসে উকে দিয়েছে সেথায়। তার হাতে একখানা চিরকুট, 2 লাইনের চিরকুট, তবুও তাসফির হৃদগহীনে বারংবার অসংখ্য প্রজাপতি ডানা মেলে নাচছে। 2 লাইন যেন হাজার কথার অসংখ্য চুরি, যা বলে শেষ করার নয়। চিরকুটখানা সে পেয়েছে ব্যালকনিতেই। কে কিভাবে কখন রাখলো তা তার জানার আগ্রহ নেই, কারণ সে তো চিনে এই পরিচিত হাতের লেখা। আবছা প্রণয়ের বর্ণমালার ধরন প্রণালী। হৃদয় মাঝে অনুভূতি লুকিয়ে আবছা চিরকুট তো তাকে এই জন্যই একজনই দিতে পারে। কে সে? তাসফি মিষ্টি হাসত। তার হাসিতে ঝরে পড়ল যেন স্বচ্ছ মুক্ত কণা। তাতে রয়েছে আনন্দ অশ্রু। তাসফি সেই আবছা আলোয় দুরু দুরু বুকে চিরকুটখানা পুনরায় মেলে ধরল। মেয়ে, তোমায় ভেবেছিলাম রঙিন রংধনুর ন্যায়। এর উত্তর কি বলিতে পারিবে হে দুষ্ট রমণী? তাসফি হাসল, ফিস ফিস করে বলল, পারবো না তো। কি করে পারবো বলুন? আমি নিজেই তো সে বিষয়ে অবগত ছিলাম না। কোন ক্ষণে কোন লগ্নে হৃদয় সপেছি আপনার তরে, তা তো এই তাসফি নিজেও বলতে পারবে না। অদূরে দাঁড়িয়ে সেই যুবক তার প্রিয়তমার হাসির সঙ্গে ঠোঁট নাড়ানোর আবছা ভাব অবলোকন করছে। প্রিয়তমার হাসিতে তার মুখেও ছড়িয়ে পড়ছে উজ্জ্বলতার লেশ। অন্ধকারে যুবকের অবয়ব একদম অস্পষ্ট। যুবকের ফিসফিসানো অনুরোধেই বোধহয় চাঁদ মামা আজ লুকিয়েছে নিজ গৃহে।
ভালোবাসার কাছে গিয়ে প্রকাশের চেয়ে লুকিয়ে চুরিয়ে দূর হতে দেখেই যেন এক অদ্ভুত আনন্দানুভূতি। প্রেয়সীর কাছে গেলে সব গড়িয়ে যায়, অনুভূতি প্রকাশের ধরন মূর্ছা যায়, হৃদয়ে সাজানো হাজানো কথা এক লহমায় কি করে ভুলে যায় সে। নারী স্পর্শে সে শুধু তখন চায় স্বর্গসুখ, আর যে কোনো দিকে খেয়ালই যেন থাকেই না তার। তখন কি করে করবে? ভারী বর্ণমালা সাজিয়ে গুছিয়ে ভালোবাসার প্রকাশ সে নিজেই তো হয়ে যায় অগোছালো। তবে এরপর পরপর শব্দের বুলি সাজাবে কেমন করে? এই যে সে দূর হতে সে তারে দেখছে আর হৃদয় অনুভব করছে, ভালো লাগার এক অসীম সীমানা তার বুকে তৈরি হচ্ছে। এও বা কম কিসে? কাছে গিয়ে সবসময় শরীর স্পর্শ করে সব করতে হবে এমন তো কোনো কথা নেই। সে একটু বাসুক না ভিন্ন রকম ভালো, লুকিয়ে ভালোবাসবে, কাছে গিয়ে বাসবে, আদর করে বাসবে, সব ভালো তো সেই বাসবে। ভালোবাসা একরকম হলে তাতে একঘেয়েমি চলে আসে যে। কখনো কখনো ভিন্নতার প্রয়োজন, অপরজনকে ভরকে দেওয়া প্রয়োজন, হঠাৎ হঠাৎ অদ্ভুত কাজ করে তার কৌতূহল বাড়ানো প্রয়োজন। তবেই তো তোমার প্রতি তার জানার কৌতূহল বাড়বে, আগ্রহ দীর্ঘ হবে। তাসফির দৌড়ে রমে গেল সুন্দর একখানা কাগজে তার ফিসফিসানোর কথা ঝুলিয়ে তাতে আবদ্ধ করে রাখল। পাছে যদি সে তা ভুলে যায়। অন্ধকারে যুবক সেথায় দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ, যতক্ষণ পর্যন্ত না তার প্রেয়সী নিদ্রাগত হচ্ছে। আপনি কি একটিবার ব্যালকনিতে আসতে পারবেন বাসন্তী, প্লিজ? সময় তখন 11টার ঘর পার করেছে। বাসন্তী খানিকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাহিনের ফোন কলে পেয়ে জেগে গিয়েছে। মাহিনের এমন আবদারে সে ভীষণ অবাক হলো, মনে উদ্বেগ হলো প্রশ্নের দানা। উত্তেজনায় সে তৎক্ষণাৎ দৌড়ে গেল ব্যালকনিতে। বাউন্ডারি পেরিয়ে অপর পাশের রাস্তার ল্যাম্পপোস্টের আলো সে স্পষ্ট দেখতে পেল মাহিনের পুরুষারী অবয়ব। মাহিন অপলক তাকিয়ে রইল তার প্রিয়তমার পানে। মাত্রই ঘুম থেকে ওঠায় তার চোখ মুখের ফোলাভাব দৃশ্যমান, কোমর ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো। দৌড়ে আসার দরুন তার গায়ে ওড়নানি। মাহিন মুচকে হাসল, মাথা নিচু করে ফোনে ফিস ফিস করে বলল, গায়ে ওড়না জড়িয়ে আসুন বাসন্তী, নয়তো আমি পাগল হব নিশ্চিত। বাসন্তী তখনও ফোন কানে ধরেছিল। মাহিনের কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় বাসন্তী তৎক্ষণাৎ পিছু ঘুরে রেলিংয়ের সঙ্গে পিঠ ঠেকাল। তার বুকের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমে। সে দৌড়ে রুমে গিয়ে ঠাস করে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। বাসন্তী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি বাড়ি চলে যাও মাহিন, প্লিজ। মাহিন ওপাশ থেকে আর্তনাদ করে বলল, আমি কিন্তু এমনটা একদমই আশা করিনি বাসন্তী, আপনাকে দেখতে ইচ্ছে করছিল ভীষণ, তাই তো ছুটে এলাম। তবে কি করে পাষাণ্ডের মতো বলছেন এই তৃষ্ণা না মিটিয়ে ফিরে যেতে? এতটা স্বার্থপর হবেন জানলে তো তবে পাগল হলেই ভালো হতো। বাসন্তী কল কেটে দিয়ে ফোনটা বুকে চেপে ধরল। না, এই অনুভূতির সঙ্গে সে লড়াই করতে আর পারছে না। অসহ্য অনুভূতি সামাল দিতে ব্যর্থ সে। কেন সে মাহিনকে প্রশ্রয় দিচ্ছে? সে তো সব বুঝতে পারছে। সে তো এতটা বোকা বা অবুঝ নয় সে। একজন প্রেমিকের চোখের ভাষা, চাউনির মানে, গভীর কথার সারমর্ম সে বুঝবে না। তবে তার হৃদয় কি চায়? বাসন্তী গুটি সুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। অন্ধকার রুমের থাই গ্লাস দিয়ে সে স্পষ্ট দেখতে পেল সেই কাঙ্ক্ষিত পুরুষালী অবয়বে। মাহিন নিষ্পলক তাকিয়ে আছে সেদিকেই। বাসন্তী চোখ বন্ধ করে নিল। রাত তখন গভীরতার চাদরে মোড়া। তাসফি আলোকিত রূপ হঠাৎ অন্ধকারের গাঢ় চাদরে মূর্ছা গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ড্রিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করল তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর। উষ্ণতা পেয়ে তাসফি সে অভয়বকে আরো আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারের গাঢ় চাদরে মূর্ছা গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ড্রিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করলো তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী সিটি অফ লাভ। এই গল্পের শহরটা আমাদের হতে পারত। পৃষ্ঠে জড়িয়ে ধরল। শক্তপোক্ত পুরুষালী স্পর্শে তাসফির ঘুম কিছুটা হালকা হলো। তার ভ্রুদয় কিছুটা কুঞ্চিত হলো। মস্তিষ্কে নিউরনে অযাচিত কিছু বার্তা পৌঁছাতেই সে ছট করে চোখ মেরে চাইল। চোখের সামনে চেনা পুরুষকে এত কাছে দেখে চোখ বড় বড় করে ফেলল। মুহূর্তেই ছুট পাওয়ার তাড়নায় মোস্টামুষ্টি শুরু করলো।
নিস্তব্ধ তাকে নিজের সঙ্গে আরো খানিকটা মিশিয়ে নিল। 2 হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এত নজর করবে না তো ম্যাডাম, ঘুমোতে দিন, প্রমিস করছি আপনাকে একটু ডিস্টার্ব করবো না, শুধু হালকা একটু জড়িয়ে রাখবো। তাসফি রাগী চোখে চাইল। কত বড় মিথ্যুক পুরুষ মানুষ জড়িয়ে রেখেছে শক্ত করে, অথচ বয়ান দিচ্ছে হালকার। তাসফি খেপে গিয়ে বলল, ছাড়ুন। এই আপনি আমার রুমে এলেন কি করে বলুন তো? অসভ্য ডক্টর সাহেব, ছাড়ুন। বাহ, নিজে করলে কিছু না, আমি করলেই দোষ। তাসফি অবাক কণ্ঠে বলল, আমি কি করলাম? কি করলে মানে? নিজে তো ভারী ফাদেল উঠছিলে, এখন সব দোষ আমার? কখনোই না। আপনি কিভাবে এলেন? দরজা তো বন্ধ। নিস্তব্ধ দুষ্টু হেসে বলল, এভাবে প্রতিদিন বেলকনে দরজা খোলা রেখে ঘুমালে চোর এসে চুরি করে নিয়ে গেলেও বুঝবে না। ভাগ্যিস আমি ছিলাম, নাহলে তো অকালেই বউকে ডাকাতের মুখে ছেড়ে দিতে হলো। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।